আজকে একটা অদ্ভুত ঘটনা নিয়ে আমি আসব। এই যে আমরা বলি না যে এমন ঘটনা আজকালকার যুগ বলেই সম্ভব, এই যুগ বলেই সম্ভব, যুগের দোষ দিই, সময়ের দোষ দিই, মানুষের দোষ দিই, কিন্তু সব যুগেই সব কিছুই যে হয়ে এসেছে অল্প বিস্তর। হ্যাঁ, কোনো সময় হয়তো খারাপ সময়টা বেশি হয়েছে, খারাপ কাজটা বেশি হয়েছে, বা কোনো সময় কাজটা কম হয়েছে, কিন্তু একেবারেই যে কিছু হয়নি তা কিন্তু নয়। যেমন এর পরের দিন একটা আমি এমন কথা বলবো, এমন গল্প বলবো এর পরের দিন লাইভে, যে গল্পটা শুনলে তোমরা মনে করবে, লাস্টে যখন আমি পরিচয়টা দেব তার, তখন তোমরা প্রত্যেকেই চিনতে পারবে। পরের দিনকার লাইভের এটা একটা আমি প্রমোশন করছি বলতে পারো, এটা একটা তো লাইভটা শুনলে বুঝতে পারবে যে মানসিকতা আধুনিক মনুষ্য হতে এলে সময় গতি মানে এগোতে হবে, এখনকার যুগে জন্মাতে হবে তার কোনো মানে নেই, বা আগামী যুগে জন্মাতে হবে তার কোনো মানে নেই। সেই যুগে থেকে সেই যুগে কি ধরনের আধুনিক মনস্ক মানে কি, যেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, সে এগিয়ে চলার মন মানসিকতা কি করে একজন মানুষের মধ্যে ওই যুগে থাকে, এতটা পরিমাণ থাকে, অবাক করবে। ঠিক আজকেও এই কেসটা তোমাদেরকে অবাক করবে এই মনে করে যে সে যুগে এরকম হতো। সময়টা 1954 সালের 31শে জানুয়ারি, শীতের সকাল, কলকাতা তখন আধো ঘুমে। শুধুমাত্র মিউনিসিপ্যালিটির সাফাই কর্মীরা রাস্তা পরিষ্কার করছে, দোকানপাট সব বন্ধ, রাস্তায় প্রায় লোক নেই বললেই চলে, কারণ শীতকাল, ভোরের বেলা আমরা তখন কি করি, আরেকটু চাপা দিয়ে শুই। আর তখনকার দিনে শীতটা তো আরও বেশি পড়তো, কারণ পলিউশন একদম কম ছিল। 1954 সাল, এখন নয় কিন্তু, 1954 সালে 31শে জানুয়ারি হঠাৎ করে একজন সাফাই কর্মীর চোখে পড়ল যে কাগজে মোড়া 3টে প্যাকেট পড়ে আছে, এবং কাগজে মোড়া 3টে প্যাকেট, প্লাস্টিক একটা মানে কিরম যেন মানে 3টে খবরে কাগজের প্যাকেট পড়ে আছে চারিদিকে, একটা গাছের একটা জায়গায়, একটা ডাস্টবিনের পাশে। সাফাই কর্মী ভীষণ কৌতূহল হলো যে কি আছে প্যাকেটে, কারণ তাকে তো সেগুলোকে ডাস্টবিনের মধ্যে ভরতে হবে, তবে তো সাফাই কাজটা সম্পূর্ণ হবে। শহরবাসী জাগবার আগেই ঝাঁ চকচকে শহর দেখতে পাবে। আমরা যে প্রতিদিন ঝাঁ চকচকে শহর দেখতে পাই, তার পেছনে কত লোকের যে নিরলস পরিশ্রম থাকে সেটা কি আমরা মনে রাখি? যখন আমরা রাস্তার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে ধুলো উড়িয়ে চলে যাই, একবারও কি তাদের কথা মনে করি যে আমরা যে সময়টা ঘুমিয়ে থাকি তারা সেই সময়টা আমাদের জন্য হয়তো কার্পেট বিছিয়ে দেয়? ঠিক সেই সময় একটা সাফাই কর্মীর চোখে পড়ল 3টে প্যাকেট, এবং প্যাকেটের মধ্যে একটা প্যাকেট খুলতেই সে চিৎকার করে উঠল। কেন চিৎকার করে উঠল? সেই প্যাকেটের মধ্যে সে কি দেখল? যে কজন রাস্তায় ছিল, এবং আস্তে আস্তে লোক ক্রমশ জমছে। এই লাইটটা তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে না, রিফ্লেক্ট করছে, তাই মাথা দিয়ে ঢাকার চেষ্টা করছি আমার এই ব্যাক সাইডে লাইটটা। তো কি এমন ছিল প্যাকেটে? সেই প্যাকেটটা একজন সাফাই কর্মী খোলার পর কেনই বা এত চিৎকার করলো? সেই প্যাকেটের মধ্যে ছিল একজন মানব দেহের হাতের এই অংশটা, এই কবজির এই অংশটা, আর এইরকম অংশ, মানে একটা হাতকে খণ্ড খণ্ড করা। এরকম অংশ সকালবেলায় প্লাস্টিক পেপারে মোড়া আছে দেখলে কে না ভয় পাবে? এবং বিভৎসভাবে চিৎকার করে উঠল। বিভৎসভাবে চিৎকার করে ওঠাতে আরও যে কজন লোক তখন রাস্তায় জমেছিল তারা সকলে এসে ভিড় করাতে, তারা যখন ব্যাপারটা দেখলো, তারা তখন কোনো রকমে ব্যাপারটাকে সামলে টালিগঞ্জ থানায় ফোন করলো। টালিগঞ্জ থানায় ফোন করাতে পুলিশ তখন সেখানে চলে এসে দেখলো এরকম প্যাকেটে কিন্তু মানুষের দেহের অংশই কাটা 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 করে ওই খবরের কাগজ। আবার কোন খবরের কাগজ? না, যুগান্তর, তখনকার যে কাগজটা সব থেকে বেশি চলতো, এবং বাংলা খবরের কাগজ। অর্থাৎ এর থেকে একটা জিনিস ক্লিয়ার, যে খুনটা করেছে, যে অংশগুলো, দেহাবশেষগুলো যে প্যাকেটে র্যাপ করেছে, সে কিন্তু লোকাল কেউ, বা লোকাল পেপার তাকে সংগ্রহ করতে হয়েছে।
এই তো। তারপরে শীতের দুপুর, সেই ঘটনাটার জের সামলাতে না সামলাতেই কালীঘাট পার্কে শীতের দুপুরে তখন অনেক মানুষের ভিড়, অনেক মানুষ গেছে ঘুরতে শীতের দুপুরে একটু মিষ্টি মিষ্টি রোদে গা মাখতে। সেখানে একটা গাছের নিচে 4টে প্যাকেট পড়ে আছে। একজন লোক এদিক ওদিক করছিল। অনেক লোক থাকে যারা এদিক ওদিক জিনিস কি পড়ে আছে কি না পড়ে আছে বড্ড বেশি লক্ষ্য করে। সে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর মনে করলো হয়তো কোনো অতি মূল্যবান জিনিস কেউ ভুল করে সেখানে ফেলে দিয়ে গেছে। কি সেই মূল্যবান জিনিস বা কি বা পড়ে আছে, কৌতূহল সামলাতে পারলো না। তোমার আমার মতো লোক হলে হয়তো ফিরেও দেখতাম না বা তাকাতাম না বা তাকিয়ে দেখলেও হাত দিতাম না, নানা রকম সংস্কার বা একটা ঘৃণা কাজ করতো। কিন্তু অনেকে আছে প্যাকেট খুলে দেখে কি আছে, এবং ঠিক সেখানেও একই পরিস্থিতি হয়। বিভৎসভাবে লোকটা চিৎকার করে, কারণ সেখানে প্যাকেটে যা পাওয়া যায় সেটা হলো একটা শরীর, একটা বাচ্চার ভ্রূণ, যে কিনা কদিন পরেই জন্মাবে এরকম একটা ভ্রূণ একটা প্যাকেটে র্যাপ করা, একটা মুখ মানে মুন্ডু, যার স্কিনটা পর্যন্ত টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কালো হয়ে গেছে, যাকে দেখে চেনার কিচ্ছু নেই ওই 4টে প্যাকেটের মধ্যে। আরেকটা প্যাকেটে পাওয়া গেল এই উরু, যে উরুর মধ্যে একটা জায়গায় কিরকম একটা চিহ্ন আছে, বার্থ মার্কও হতে পারে বা কিছু একটা হতে পারে। তখন কি আর লোকের সেটা ভাবার সময় আছে? না। এবং আর একটা প্যাকেটের মধ্যে কান, ঠোঁটের অংশ, নাক, এইসব। কে না ভয় পাবে? আবার বাজলো টালিগঞ্জ থানায় ফোন। থানা লোকেরা ভারী বিপদে পড়ে গেছিল। সেদিন সকাল থেকে হচ্ছেটা কি? জায়গায় জায়গায় এরকম কাগজে র্যাপ করা মানুষের দেহের অংশ মিলছে, এটাও কি সম্ভব? এবং একই কোম্পানির কাগজ, যুগান্তর। পুলিশরা পুরো জিনিসটা নিয়ে যেন মানে মানে কি বলবো, 2-3 দিন 4 দিন গেলেও তারা কোনো রকম কোনো ক্লু খুঁজে পেল না। কিছুতেই তারা বুঝতে পারলো না কি হয়েছে। পোস্টমর্টম করা হলো, পোস্টমর্টম করতে সময় লাগলো 8 ঘন্টা। তখন এতটাও বিজ্ঞান এগিয়ে যায়নি, এতটা অ্যাডভান্স ছিল না, তাই তখন কিন্তু ডিএনএ টেস্ট করা যেত না। তবু বুঝতে পারা গেল দেহটা একজন মহিলার। এবং পুলিশ যখন 3-4 দিন পরেও কোনো রকম সুরাহা করতে পারল না, তখন ক্যালকাটা ডিটেকটিভ ডিপার্টমেন্টকে বাধ্য হয়ে তারা কেসটা হ্যান্ড ওভার করলো, কারণ কেসটা তো সুরাহা হওয়া দরকার। এবং এই 3-4 দিনের মধ্যে কোনো মিসিং ডায়েরিও হয়নি। আজকে কোনো দেহ যদি এইভাবে কেউ পাওয়া যায়, আমরা ধরেই নিই যে কোনো একজনকে অসহায়ভাবে মারা হয়েছে, কিন্তু তার তো কেউ একটা ফ্যামিলি থাকবে, তার তো বাড়ির লোক থাকবে, তারা তো তাকে না পেয়ে খুঁজবে। পৃথিবীতে সেই মানুষটার যেমন শত্রু তাকে মেরেছে, তার তো কেউ বন্ধু আছে, তার তো কেউ আত্মীয় আছে, তাই না? তাকে তো কেউ ঘরে ফেরার অপেক্ষা করছে নিশ্চয়ই। যখন সে ঘরে ফেরেনি তখন তো পুলিশের কাছে লোকে কি মিসিং ডায়েরি করবে? তাহলে মিসিং ডায়েরিটা কই? মিসিং ডায়েরি নেই কেন? কিছুই বুঝতে পারলো না পুলিশ। তাই জন্য ডিটেকটিভ ডিপার্টমেন্টকে দেয়া হলো, এবং সেই সময় ডিটেকটিভ ডিপার্টমেন্টের যে হেড অব দ্য মানে যে হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিল, তার নাম ছিল শ্যামলেন্দ্র ঘোষ। এর নামে একটা কথা প্রচলিত ছিল, ইনি নাকি কোনো ইনভেস্টিগেশনেই ফেলিওর হন না, সব ইনভেস্টিগেশনেই নাকি উনি খুব ভালোভাবে উত্তীর্ণ হন। কিন্তু ওনারও কিন্তু কেসটা দেখে রীতিমতো মাথা চক্কর দিতে লাগলো, যেটা কি কোনো মিসিং ডায়েরি নেই, কোনো তখন ডিএনএ টেস্ট হতো না, কোনো চেহারা বুঝতে পারা যাচ্ছে না, কিচ্ছু না, কোনো ক্লু নেই, অথচ এরকম র্যাপ করে করে দেহর অংশ
এবং সদ্য মানে বাচ্চাটা আর কি তার কদিন পরেই জন্মাবে এরকম একটা ভ্রূণকে পর্যন্ত, মানে এত নৃশংস হত্যা, তাকে পর্যন্ত র্যাপ করে কাগজে ফেলে দেওয়া হয়েছে, মুখের স্কিনটা টেনে নিয়ে সেই মুখটা কালো হয়ে গেছে, মুখটাকে চেনা যাচ্ছে না, ঠোঁট কেটে দেওয়া হয়েছে, নাক কেটে দেওয়া হয়েছে, কান কেটে দেওয়া হয়েছে। এটা কি কথা হলো? সেই সময় কিন্তু উনি তো ছেড়ে দেওয়ার লোক নন, মানে উনি তো কোনো মতেই পিছিয়ে আসার ঠিক লোক নন, কারণ উনি তো ফেলিওর হন না, ওনাকে তো সাকসেস পেতেই হবে, কারণ একটা অন্যায়ের তো সুবিচার পেতে হবে। ওনার সাকসেস সেখানেই যেখানে অন্যায়কারী শাস্তি পাবে, ওনার নাম ডাক হবে সেটা নয়, ওনার সাকসেস সেখানে যেখানে বিচার তার প্রকৃত অপরাধীকে শাস্তির একদম দোরগোড়ায় নিয়ে গিয়ে তাকে শাস্তি দিতে পারবে। যে ভিকটিম, তার প্রতি যে অত্যাচার হয়েছে তার একটা সেটা তাকে তো বাঁচানো গেল না, কিন্তু সেখান থেকে তাকে একটা ন্যায় দেয়া যাবে। তখন কলকাতার একজন বিখ্যাত প্লাস্টিক সার্জন ছিলেন ডক্টর মুরারি মোহন মুখার্জি। জীবনে শুনেছ যে প্লাস্টিক সার্জারি কখনো মৃত মানুষের হয়? আমরা এখন এই গ্রাফিক পরে আমরা চেহারা অনেক বুঝতে পারি কম্পিউটারে, কিন্তু তখন তো এসব ছিল না। তাই আমাদের শ্যামলেন্দ্র ঘোষ, যিনি ডিটেকটিভ ডিপার্টমেন্টের হেড ছিলেন, উনি ডক্টর মুরারি মোহন মুখার্জিরই সাহায্য প্রার্থী হলেন এবং বললেন, আপনাকে একটা মৃত দেহের প্লাস্টিক সার্জারি করতে হবে, কারণ ওই মৃত মহিলার পায়ের অংশ, হাতের অংশ, এগুলো তো আছে, স্কিন পাওয়া যাবে। ওই স্কিন থেকে একটা যদি, ওই যে মুখটায় একদম চামড়া ছেঁড়া, সেই মুখটার মধ্যে চামড়া বসিয়ে একটা যদি অবয়ব তৈরি করা যায়, একটা যদি আন্দাজ দেওয়া যায়, তাহলে হয়তো আমরা তার সন্ধান পেলেও পেতে পারি। তাই প্লাস্টিক সার্জারি বলতে আমরা বুঝি চেহারা সুন্দর করার জন্য বা কোনো অংশ পুড়ে গেছে সেটাকে ঠিক করার জন্য। প্লাস্টিক সার্জারি একটা অংশ হচ্ছে কসমেটিক সার্জারি, কিন্তু প্লাস্টিক সার্জারি একটা ভাস্ট সাবজেক্ট, তার মধ্যে কিন্তু অনেক কিছু ইনক্লুডেড থাকে। তা নাহলে মরা মানুষের কখনো প্লাস্টিক সার্জারি শুনেছ? এটা অসম্ভব। এবং ডক্টর মুরারি মোহন মুখার্জি কিন্তু কেসের স্বার্থে রাজি হয়ে যান এবং যথারীতি উনি ওই মৃতদেহের প্লাস্টিক সার্জারি করে একটা রূপ দেয়, কিন্তু সেই রূপের সঙ্গে আদৌ সেই ভিকটিমের চেহারার কতটা মিল বা অমিল সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সংশয় থাকে। ততদিনে 25 ফেব্রুয়ারি হয়ে গেছে, কেসটা হয়েছে, ধরা পড়েছে কবে? 31 জানুয়ারি, আর 25 ফেব্রুয়ারি অলমোস্ট 1 মাস হতে যাচ্ছে, অথচ কোনো রকম কোনো ক্লু নেই। রীতিমতো এইসব ভাবতে ভাবতে শ্যামলেন্দ্র ঘোষের, অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্টে যিনি হেড, যার এখতিয়ারে এই কেসটা, যার দায়িত্বে এই কেসটা পড়েছে সলভ করার, তার রীতিমতো শরীর খারাপ হয়ে গেল, অসুস্থ হয়ে পড়লেন এবং ভীষণ সর্দি কাশি, মাথা যন্ত্রণা করতে লাগলো। একদিন সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার সময় উনি ড্রাইভারকে বললেন যে একটু সামনে কোনো ওষুধের দোকান দাঁড়িয়ে দেখো তো, আমি একটু ওষুধ কিনবো। রাত 9:30, অনেক দোকান তখন বন্ধ হয়ে গেছে, দুটো দোকান, ওষুধের দোকান মেন রোডের উপরই আছে এবং সেখানে একটা দোকানের শাটার পড়ে গেছে। তাই সেই দোকানদারকে বিরক্ত না করে যে দোকানটা একটু খোলা আছে সেই দোকানেই শ্যামলেন্দ্র ঘোষ যান এবং বলেন, একটা কাশির সিরাপ আমাকে দিন তো। উনি বলেন, কাশির সিরাপ তো নেই, ট্যাবলেট চালিয়ে দিতে পারি। তা উনি বললেন, কি ব্যাপার, আপনারা এই রাস্তার উপরে একটা এত বড় দোকান করে রেখেছেন আর সেখানে কোনো রকম কাশি সিরাপ রাখেননি, দোকান কিরকম, আপনি কিরকম মালিক? তখন উনি বললেন যে দেখুন, এগুলো তো আমাকে বলে লাভ নেই, আসলে মালিক যদি কোনো রকম সাপ্লাই না দেয়, মালিক যদি দোকানেই না আসে, তাহলে আমরা কি করতে পারি? 1 মাস ধরে মালিককে তো দেখাই নেই। বলে ও ঠিক আছে বলে উনি আবার গাড়িতে ব্যাক করে বাড়ির দিকে যখন ফিরছেন, হঠাৎ করে ওনার কতগুলো কথা কিন্তু বারবার মাথায় ঘুরতে লাগলো। মালিক যদি ওষুধ সাপ্লাই না দেয় তাহলে দোকান কি করে চলবে? মালিকের 1 মাস দেখা নেই এবং এই কেসটাও কিন্তু 1 মাস হতে চলেছে, কোথাও কানেকশন নেই তো। কোনো সন্দেহই কিন্তু
ফেলে দেওয়ার নয়, কোনো সন্দেহকেই কিন্তু একদম ইগনোর করে না এরা, সব কিছুকেই কিন্তু এরা সমান গুরুত্ব দেয়। একটা ক্লু কেউ কিন্তু এরা হাতছাড়া করতে চায় না, তাই আবার ব্যাক করে এবং সেই কর্মচারীকে বলে তোমাদের মালিককে। তখন সেই কর্মচারী রীতিমতো আমতা আমতা করে বলতে থাকে যে মালিক কোথায় আছে আমি জানি না, মালিকের নামটা বলে যে বীরেন্দ্র দত্ত, কিন্তু কোথায় আছে আমি জানি না। কিন্তু পুলিশের গাড়ি দেখে সেই কর্মচারী দেখলো যে সত্যি কথা যদি না বলা হয় তাহলে কিন্তু ফেঁসে যেতে পারে, কে ফাঁসতে চায়। তাই মালিকের বাড়ির ঠিকানাটা দিয়ে দেয়। শ্যামলেন্দ্র ঘোষ এমনই মানুষ যার মাথা ব্যথা, কাশি, সর্দি সমস্ত কিছুকে উপেক্ষা করে বাড়ি যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করে, প্ল্যান ক্যান্সেল করে উনি ওই ঠিকানায় চলে যান যেখানে বীরেন্দ্র দত্তর বাড়ি বলে ওই কর্মচারী বলে। কিন্তু সেখানে দেখা যায় বাড়িতে তালা। উনি প্রতিবেশীদের যখন জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, মালিকের কেন কোনো দেখা নেই, মালিক কেন, এখানকার মালিক কে, বীরেন্দ্র দত্ত, তাহলে এর কেন এরকম তালা লাগানো, কোথায় গেছে এই, তখন একজন মহিলা এসে বলেন হ্যাঁ উনি 30শে জানুয়ারি থেকে নিখোঁজ, উনি 30শে জানুয়ারির পর ওনাকে আর দেখা যায়নি। তখন শ্যামলেন্দ্র ঘোষ বলেন আচ্ছা আচ্ছা দাঁড়ান, আপনি কি করে বলছেন এতটা মনে করে যে 30শে জানুয়ারির পর থেকেই ওনাকে দেখা যায়নি? আপনার ডেটটা, এক্স্যাক্ট ডেটটা মনে করতে একটু সময় লাগলো না? কারণটা কি? তখন উনি মহিলাটি বললেন তার কারণটা অন্য কিছুই না, ওর ছেলেকে আমার কাছে রেখে গেছিল এবং 30শে জানুয়ারি ওর ছেলেকে আমার কাছ থেকে নিয়ে যায়। ওই জন্যই আমার খুব ভালো করে মনে আছে, কারণ অন্যের সন্তানের দায়িত্ব তো, তা সেটা যতক্ষণ হ্যান্ড ওভার করা যায় ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্তে ঘুমানো যায় না, তাই সেই কারণে আমার ডেটটা মনে আছে, অন্য কোনো কারণে না। এবার কিন্তু সন্দেহটা এই ডিটেকটিভ ডিপার্টমেন্টের হেডের রীতিমতো দানা বাঁধতে শুরু করলো এবং একদিনের মধ্যে অর্থাৎ 26 ফেব্রুয়ারি বীরেন্দ্র দত্ত যেখানে থাকেন, যেখানে গিয়ে উঠেছেন সেখানের ঠিকানা পার করতে অসুবিধা হলো না, কারণ গোয়েন্দা দপ্তর, পুলিশ দপ্তর এতটা দুর্বল নয়। যারা ক্রিমিনাল তাদের থেকে অনেক 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 বেশি বুদ্ধি তারা রাখে, তাই তো তাই এত বড় বড় যে ক্রিমিনাল কেস তারা সলভ করতে পারে। তো উনি বাড়িতে যখন বাড়িতে যখন দরজা ধাক্কা দেন তখন দেখেন একজন মহিলা বসে আছেন এবং মহিলার কোলে একজন বাচ্চা। উনি বুঝতে পারেন যে কোথাও একটা হিসেবের গোলমাল হচ্ছে, কারণ যে মহিলাকে উনি দেখেন সে মহিলার সঙ্গে ওই যে যেটা স্ক্রিন গ্রাফটিং করা হয়েছে না, যেখানে ওই মহিলা যেটা ডেড বডির সেই যে চেহারাটা, সেই চেহারাটা কিন্তু মেলে না। আর যে ভ্রূণ পাওয়া গেছিল তো সদ্য কাউরির এরকম হয়েছে সেরকম কিছু মনে হচ্ছে না দেখে, কারণ ওনার কোলে একজন বড় বাচ্চা, ওনার চেহারা রীতিমতো সুস্থ সবল। তো ও যেটা যেটা আমার মিলছে না, ওই মহিলা বলেন যে আমার কাছে ওনার বাচ্চাটাকে রাখতে দিয়েছিল এই কারণে, কারণ ওনার বউ প্রেগনেন্ট ছিলেন এবং উনি 30শে জানুয়ারি এসে বলেন যে ওনার বউ আমাকে প্রায় ওনার বাচ্চাকে আমাকে কাছে রেখে এদিক ওদিক হয়তো দোকান বাজার করতে যেত, কিন্তু ওনার হাজব্যান্ড 30শে জানুয়ারি ওনার বাচ্চাকে আমার কাছে, ছেলেটাকে আমার কাছে রেখে দিয়ে বলেন যে তুমি তো জানো যে তোমার দিদি প্রেগনেন্ট, মানে প্রতিবেশী আর কি, তো তুমি তো জানো সেই ওনার বোধহয় এই যে কোনো মুহূর্তে পেন উঠবে, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, তো তুমি একটু ছেলেটাকে দেখে রেখো। এবং সেটা ছিল 29শে জানুয়ারি এবং 30শে জানুয়ারি এসে বাচ্চাটাকে নিয়ে যায়, মানে ওটা 28শে জানুয়ারি কি 29শে জানুয়ারি হবে এবং 30শে জানুয়ারি এসে বাচ্চাটাকে নিয়ে যায়। তো এইবার ওই শ্যামলেন্দ্র ঘোষ দেখছেন যে বীরেন্দ্র দত্তর বউ যদি প্রেগনেন্ট হয় এবং সেই সময় যদি এখন তখন পেন ওঠার মতন শরীর হয়, যেখানে 28 তারিখে সে বাচ্চাটাকে মহিলার কাছে হ্যান্ড ওভার দেওয়া হয়েছে এবং 30 তারিখে আবার নেওয়া হয়েছে, তাহলে এই দুদিনের মধ্যে হয়তো বাচ্চাটা হয়ে গেছে, তাহলে সেই বাচ্চা
যেটুকু থাকা দরকার, একদম কচি 1 মাসের বাচ্চা, সেই বাচ্চা তো নয়। এই মহিলার চেহারার সঙ্গে প্রথম কথা স্কিন গ্রাফটিং করে যে মহিলার চেহারাটা ওই ডেড বডির সঙ্গে আছে, সেই চেহারার কোনো মিল নেই। দ্বিতীয় কথা, এই বাচ্চাটার বয়সের সঙ্গে ওই 1 মাস হব হব করবে যে বাচ্চাটা তখন জন্মালে, সেই বাচ্চার বয়সের কোনো মিল নেই। তাহলে বীরেন্দ্র দত্তের ইনি স্ত্রী হলেন কি করে? এবং উনি কিছু বুঝতে না দিয়ে সিভিক ড্রেসে কিছু পুলিশকে ওখানে লাগিয়ে দিলেন। কারণ কেউ না কেউ কোনো না কোনো সময় তো ওর বাড়িতে যাবে এবং ও বাড়ির দিকে রীতিমতো নজরদারি করা শুরু হলো। কারণ তখন তো মোবাইলের যুগ ছিল না যে এতটা সহজে ধরা যাবে। কিন্তু দেখা গেল তারপরের দিন মানে তারপরের দিন মানে 27শে ফেব্রুয়ারি একজন লোক হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকছে এবং কিছুক্ষণ থাকার পর বাড়িতে বেরোচ্ছে। এবং সেই যারা সিভিক পুলিশ যারা বাড়িটাকে পাহারা দিচ্ছিল, নজরদারি করছিল, তারা সেই লোকটার পিছু নেয় এবং পিছু নিয়ে লোকটাকে বলে, বীরেন্দ্র দত্ত। উনি কিন্তু পিছু ফিরে তাকিয়ে দেখে যে কে ডাকছে। একটা খুব স্বাভাবিক জিনিস, আমাদেরকে যখন কেউ কোনো নামে ডাকে, আমাদের যদি সেটা নিজেদের নাম হয়, তখন আমরা এক মুহূর্তের জন্য হলেও চমকাবো। তখন বলে, আপনি কি বীরেন্দ্র দত্ত? এবার কিন্তু জিজ্ঞেস করে পুলিশ, বলে হ্যাঁ। তো বলে, আপনি যে বাড়ি থেকে বেরোলেন ওটা আপনার বাড়ি? বলে হ্যাঁ। তো বাড়িতে কে আছে? বলে, বাড়িতে আমার স্ত্রী এবং আমার ছেলে। বলে, আপনি ভ্যানে উঠুন। বলে, কি অপরাধে? অপরাধ না, আপনি চলুন। এবং ওকে গাড়িতে তুলে নেওয়া, এবং গাড়িতে তুলে নিয়ে এসে আগে থেকেই ওই হেডকোয়ার্টারে শ্যামনেন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন। পুলিশের টিম 27শে ফেব্রুয়ারি যখন বীরেন্দ্র দত্তকে ওই হেডকোয়ার্টারে, পুলিশের হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে জেরা শুরু করে, তখন খোলসা হয় একটা অদ্ভুত ধরনের নৃশংস ঘটনা। এই বীরেন্দ্র দত্ত যখন 4 বছর বয়স, তখন বীরেন্দ্র দত্তর বাবা মারা যায়, তার মা মারা যায়। কিছুদিনের মধ্যেই বাবা মারা যায়, ওই 4-5 বছরের মধ্যেই মা বাবা মারা যায়। তার 2 দিদি ছিল। কাকারা ছিল ভীষণ ভালো। এক কাকা তাকে খুব ভালোবাসত এবং নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল। কেউ তাকে অন্য নজরে দেখতই না, বরঞ্চ বেশি স্নেহের নজরে দেখত, যেহেতু মা বাপ মরা ছেলে। খুব ভালো স্কুলে ভর্তি করে দেওয়া হয়, কিন্তু বীরেন্দ্র দত্তের কোনোদিনই লেখাপড়ায় মন ছিল না। একবার লেখাপড়ায় চাপ দেওয়ার জন্য দিদির বাড়িতে পালিয়ে যায়। 2 দিদিরই তখন বিয়ে হয়ে গেছে। কিন্তু আবার কাকারা ফিরিয়ে আনে এবং কাকার ছেলেরাও এই বীরেন্দ্র দত্ত থেকে অনেক বড়, মানে বয়সে সবারই সঙ্গেও ডিফারেন্স, তো বাচ্চা ছেলে। এবং স্কুল টুল কমপ্লিট করানোর পর ততদিনে ওই কাকার ছেলেদের বিয়ে হয়ে গেছে এবং ছেলেদের সন্তানও হয়ে গেছে। তো কাকার ছেলেরা একটা ওষুধের দোকান তৈরি করে এবং বলে, দেখ, এটাই তোর ভবিষ্যৎ, এই দোকানটা তোকে আমরা দিলাম, এই দোকানটাকে তুই চালিয়ে তুই এটাকে বড় করবি এবং সারা ভবিষ্যতে তোর খাওয়া পড়ার কোনো অভাব হবে না। কিন্তু ততদিনে একটা ঘটনা অন্যরকম ঘটে গেছে, যেটা ঘটনাটা না ঘটলে অনেক ভালো হতো, যে ঘটনাটা ঘটা উচিত হয়নি। কাকার ছেলের একজন মেয়ে, যার নাম ছিল, বলছি, কাকার ছেলের একজন মেয়ে ছিল যার নাম ছিল কমলা, যার বয়স তখন 19 বছর, আর বীরেন্দ্রর বয়স 24 বছর। বললাম না, বীরেন্দ্র সবার থেকে ছোট ছিল, তাই কাকার ছেলেদের বিয়ের পর যে সন্তান হয় তাদের সঙ্গে বয়সের ডিফারেন্স খুব একটা বেশি ছিল না। এই কমলার সঙ্গে বীরেন্দ্রর একটা প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু বীরেন্দ্রর সম্পর্কে, বীরেন্দ্র আর কমলা তো কাকা ভাইজি, কারণ বীরেন্দ্রর কাকার ছেলের মেয়েটা, তাহলে বীরেন্দ্র কাকা হচ্ছে আর এই কমলা ভাইজি হচ্ছে। কিছুদিনের মধ্যে বাড়িতে জানাজানি হয়ে যায় এবং ভীষণভাবে সেটা মানে এটা যে একদম অবৈধ সেটা বুঝতে পারা যায়। হ্যালো ঈশাঙ্ক,
তো সেটা বুঝতে পারা যায় এবং বাড়িতে সবাই বিয়েটার বাধা দিতে থাকে যে এইরকম সম্পর্কে কখনো বিয়ে হয় না কাকা ভাইজি। কিন্তু প্রেম ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। তাই একদিন বীরেন্দ্র হাত ধরে কমলা পালিয়ে যায় বাড়ি থেকে। কলকাতাতেই একটা জায়গায় বাড়ি ভাড়া করে থাকে। কে কলকাতায় কে কার খোঁজ নেয়, কাকা ভাইজি বিয়ে করেছে কি না করেছে, কিন্তু এইভাবে তো একজন অ্যাডাল্ট ছেলে আর অ্যাডাল্ট মেয়েকে থাকতে দেবে না। তাই বীরেন্দ্র ওর গলায় একটা মঙ্গলসূত্র পরিয়ে দেয়। আর কমলা নিজে নিজেই যখন রাস্তায় বেরোতো সিঁদুর পড়ে যেত। কমলা কিন্তু মনে মনে ভেবেই নিয়েছিল যে ওদের বিয়ে হয়ে গেছে। আসলে না হয়েছিল মন্দিরের বিয়ে, না হয়েছিল কোর্ট ম্যারেজ, কোনোভাবেই ওদের বিয়ে হয়নি। না অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল, না কোনোভাবেই বিয়ে হয়েছিল। শুধুমাত্র একটা মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছিল বলেই কমলার ধারণা হয়েছিল যে বীরেন্দ্র ওর স্বামী। এভাবে ভালোভাবেই দিন কাটছিল। ওষুধের দোকানটাও বেশ উন্নতির পথে যাচ্ছিল। দিদিদের সঙ্গে সম্পর্ক কিন্তু বীরেন্দ্র ছিল, যদিও কাকাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো রকম উপায় ছিল না। এরকম ঘটনার পর কোন কাকার ছেলে তার সঙ্গে সম্পর্ক রাখবে, এবং লজ্জায় তাদের পরিচয় ওরা দিত না। এক দিদির বাড়িতে, প্রায় দিদির বাড়িতে বীরেন্দ্র যেত, এবং দিদিরা কিন্তু এই সম্পর্কটাকে ঠিক মেনে নিতে পারেনি, কাকা ভাইজির বিয়ে। তাই বারবার বলতো যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আয়, তুই একটা সুস্থ সবল সম্পর্কে জড়া, বিয়ে কর, ভালো মেয়ে আমরা দেখে দিচ্ছি। এই করতে করতেই কাকার এই বীরেন্দ্র দিদির বাড়িতে মীরা নামে একটা মেয়ের সঙ্গে হঠাৎ করে বীরেন্দ্রর পরিচয় হয়। মীরা দেখতে শুনতে বেশ সুন্দরী। বীরেন্দ্র কিন্তু মীরাকে দেখে মুগ্ধ হয়ে যায়। এদিকে বীরেন্দ্র তো কমলাকে বিয়ে করেছে, মানে বিয়ে করেনি, মানে মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছে, একসঙ্গে থাকছে, এবং কমলার একটা নামও দিয়েছে। কি নাম দিয়েছে? নাম পরিবর্তন করে বেলা রানী দত্ত। তার সন্তানও হয়েছে তাদের ঘরে, একটা পুত্র সন্তান। ঠিক সেই সময় দিদির বাড়িতে গিয়ে মীরাকে ভালো লাগাটা কি উচিত হয়েছিল বীরেন্দ্রর? একদমই না। কিন্তু ওই যে প্রেম ভালোবাসা, বৈধ অবৈধ, ঠিক ভুল কিছুই বিচার করে না, বিশেষ করে যে মানুষের কোনো বিচার বুদ্ধি নেই। যদি বিচার বুদ্ধি থাকতো তাহলে কি আর ভাইজিকে বিয়ে করতো? কখনোই না। তাই তার পক্ষে এটাই খুব স্বাভাবিক যে তার কিছুদিন পরেই তার ভাইজির প্রতি মোহ চলে যাবে এবং নতুন কাউকে ভালো লাগবে। সে রীতিমতো মীরার প্রেমে হাবুডুবু খেতে থাকে, এবং দিদিরাও চায় যে মীরার সঙ্গে বিয়ে হোক, এবং অনুষ্ঠান করে দিদির বাড়িতেই মীরার সঙ্গে বীরেন্দ্র সবারই অগোচরে বিয়ে হয়ে যায়। এবার বীরেন্দ্রকে নিতে হয় দুটো বাড়ি ভাড়া। একটা বাড়িতে কমলা আর কমলার বীরেন্দ্রের সন্তান ছেলে, এই, আর একটা বাড়িতে নতুন সংসার মীরাকে নিয়ে। ব্যাপারগুলো কিন্তু দিদিরা সবই জানতো, কিন্তু মীরাও জানতো না, কমলাও জানতো না। এই ব্যাপারটা বীরেন্দ্রকে কিন্তু মাঝে মাঝে বেশ ট্রাবল দিত। মনে করতো যে যেদিন একদিন না একদিন সত্যি তো জানতে পারবে, সেদিন কিভাবে সামাল দেবে, যেদিন সত্যিটা জানতে পারবে, যেদিন রিভিল হবে সত্যিটা। কারণ একদিন না একদিন কমলা বা মানে কমলা ওরফে বেলা রানী দত্ত তো এই মীরার কথা জানতে পারবে, তখন কি হবে? এর মধ্যে মীরা প্রেগনেন্ট হয়ে পড়ে, কিন্তু মীরার মিসক্যারেজ হয় এবং মীরা ভীষণভাবে ভেঙে পড়ে। এদিকে বেলা আবার প্রেগনেন্ট হয়। তখন বীরেন্দ্রর মাথায় ভীষণভাবে চিন্তা বসে যে দুটো বাড়ির ভাড়া লাগছে, দুটো সংসার এখন তার, এই বেলার বা কমলা, তার একটা ছেলে আছে, আবার একটা বাচ্চা হবে, সেই সংসারের দায়িত্ব, আবার আরেকটা বাড়িতে মীরা আছে যার কিনা কদিন আগেই মিসক্যারেজ হয়েছে। এই দুটো সংসার কি করে সে টানবে? দীর্ঘদিন ধরে কিভাবে সে এই ব্যালেন্সটাকে রাখবে, ব্যালেন্সটাকে রক্ষা করবে, ব্যালেন্স করে চলবে আর কি। এই ফলে তার ব্যবসাতেও মন চলে যায়, এবং ব্যবসাতেও কিন্তু তার কি বলবো, ব্যবসাতেও কিন্তু তার রীতিমতো অবনতি হতে থাকে। অবনতি মানে উন্নতি না, রীতিমতো ব্যবসাতে সে ফেলিওর হতে থাকে। খুব স্বাভাবিক না? এটা খুব স্বাভাবিক। তো এই সময় তাকে মনে হয় যে একটা কিছু বেছে নিতে হবে। কি বেছে নিতে হবে? হয় কমলা, না হলে মীরা।
ভাবতে 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 বেশ কয়েক মাস চলে যায়। ততদিনে কমলার গর্ভে কিন্তু দ্বিতীয় সন্তান রীতিমতো পরিপুষ্ট হয়ে পৃথিবীর আলো দেখার জন্য অপেক্ষা করছে। মনে হয় কমলা ওরফে যে বেলা রানী, এর সঙ্গে সম্পর্কটা তো অবৈধ, কাজে এর সঙ্গে সম্পর্কটাকে বেশি দিন টানা যাবে না। যদি ছাড়তেই হয় তাহলে কমলাকে ছাড়তে হবে, আর যদি রাখতেই হয় তাহলে মীরাকে রাখতে হবে, কারণ মীরার সঙ্গে রীতিমতো ভালোভাবে একদম সবার সামনে দিদির বাড়িতে বিয়ে হয়েছে। একটা সংসার তাকে হাত থেকে নামাতে হবে, যে করেই হোক না কেন, নামাতেই হবে, উপায় নেই। তাই আস্তে আস্তে প্ল্যান করে সে বেলা রানীর সঙ্গে রীতিমতো ঝগড়া করতে শুরু করে। প্রত্যেক দিন বলতে শুরু করে, এই যে দ্বিতীয় বাচ্চাটা আসছে এটা আমার বাচ্চা নয়। বেলা রানী স্বাভাবিকভাবে রেগে যায়, কারণ কোনো মা কি সহ্য করতে পারে এত বড় বদনাম? সে যখন জানে তার স্বামী, মানে সে যাকে স্বামী মনে করে তারই সন্তান, এই নিয়ে যখন অশান্তি তুঙ্গে, এবং এইভাবেই তার মাথায় প্ল্যানগুলো সে সাজাচ্ছে, ওষুধের দোকানের দিকে কোনো রকম মন নেই। এইরকমই একটা রাত্রে অশান্তি তুঙ্গে ওঠে, এবং সেই সময় ছেলেটা পাশের ঘরে ঘুমোচ্ছিল, বাচ্চাটা, এবং বেলা রানী বা কমলার মাথায় এই বীরেন্দ্র একটা বড় কিছু দিয়ে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করতে গলা টিপে হত্যা করে। হত্যা করার পর সব থেকে আশ্চর্য হচ্ছে যে আলমারি থেকে সমস্ত জিনিসপত্র বার করে সেই দেহটাকে আলমারির মধ্যে রেখে ছেলের পাশে গিয়ে চুপচাপ নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, যেন কিছুই হয়নি, কিছুই হয়নি, মানে কিচ্ছু হয়নি, একটা নর্মাল, একদম নর্মাল একটা লাইফ। মানে আমি রাত্রিবেলা যেমন খেয়ে দিয়ে ঘুমোতে গেলাম সেরকম একটা যে মানুষকে খুন করা হলো সেটা ব্যাপার না। তারপরের দিন আর ওদের মধ্যে একটা গোলমাল হতো, কারণ রাত্রিবেলায় ও থাকতো এই বেলা রানীর কাছে, আর দিনের বেলায় থাকতো কমলার কাছে, এই ইয়ের কাছে, মীরার কাছে। মীরা বলতো, তুমি রাত্রে থাকো কোথায়, তুমি রাত্রে আমার কাছে আসো না কেন, মানে দ্বিতীয় বউ। ও তখন বলতো, তুমি জানো না যে আমাদের ওষুধের দোকানের কাজ, আমাদের তো রাত্রিবেলাতেই যত ওষুধের সাপ্লাইগুলো আসে আমাকে হিসাব মেলাতে হয়, খাতা মেলাতে হয়, আমার তো রাত্রেতে কাজ। ওদিকে বেলা রানী বা কমলাও তখন যখন বেঁচে ছিল জিজ্ঞেস করতো, তুমি দিনের বেলায় থাকো কোথায়? তখন বলতো, তুমি জানো না আমাকে দোকান চালাতে হয়, আমাকে অ্যাকাউন্টস দেখতে হয়, দিনের বেলায় তোমার কাছে আসবো কি করে? এইভাবে ব্যালেন্স করতে করতে ক্লান্ত হয়ে গেছিল বীরেন্দ্র। এবং তাকে যখন মারা হয় সেটা ছিল জানুয়ারি মাসের এই 27 জানুয়ারি 1954। আলমারির মধ্যে তার দেহটা রাখা হয়। 28 জানুয়ারি সে বাজার থেকে একটা চপার, দোকান থেকে অনেকগুলো যুগান্তর পত্রিকা, কারণ তখন পেপার পড়ার একটা খুব চল ছিল, নিউজ পেপার পড়ার, এবং বিক্রির জন্য পড়ার পর রাখা থাকতো পেপারগুলো সব জায়গাতেই আমরা জানি। সেই পেপারগুলো সমস্ত কিছু আর নারকেলের দড়ি কিনে আনা হয়, এবং সেই দেহগুলোকে টুকরো 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 করে কেটে এইভাবে র্যাপ করা হয়। যেহেতু বেলা রানী প্রেগনেন্ট ছিল, তাই তার বাচ্চাটাকেও আলাদা করে কেটে একটা র্যাপার করা হয়। তো এই করতে করতে 29শে জানুয়ারি হয়ে যায়, এবং 29শে জানুয়ারিতেই সকালবেলায় সে বাচ্চাটাকে ওই মহিলার কাছে দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করার পর, না 28শে জানুয়ারি মহিলার কাছে দেয়, এবং 28শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি এই কাজগুলো নিশ্চিন্তে করে। নিশ্চিন্তে করার পর 30শে জানুয়ারি ও কিন্তু এই দেহটাকে নিয়ে এইভাবে একটা রিক্সা ভাড়া করে। রিক্সা ভাড়া করে 29শে জানুয়ারি রাত্রিবেলায়, 29শে জানুয়ারি রাত্রিবেলাতে একটা রিক্সা ভাড়া করে দিয়ে, মানে 28শে জানুয়ারি 27শে জানুয়ারি মারলো, 28শে জানুয়ারি আর 29শে জানুয়ারি এইগুলোকে, দেহগুলোকে কেটে 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 র্যাপ করা হলো। রাত্রিবেলায় রিক্সা ভাড়া করে এই টালিগঞ্জের মানে এদিক ওদিক এই প্যাকেটগুলোকে ফেলে 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 দেওয়া হয়, এবং 30শে জানুয়ারি সকালবেলাতেই তো এরকম ঘটনাটা রিভিল হয়। এই ঘটনাটা শোনার পর সেই ঘরে যে কজন ছিল, মানে ওই হেডকোয়ার্টারে, প্রত্যেকে মানে বাকরুদ্ধ হয়ে গেছিল যে এরকম ঘটনা করতে পারে, এরকম হতে পারে, এটা কি পসিবল? এতটা নৃশংস মানুষ নিজের বউয়ের প্রতি, নিজের অনাগত বাচ্চার প্রতি হতে পারে?
আলিপুর আদালতে কেস যায়, সেখানে বলা হয় যে এইরকম অপরাধীকে কখনোই কোনো আর কোনো শাস্তি দেওয়া যায় না মৃত্যু ছাড়া, মৃত্যুদণ্ড ছাড়া। এবং এর এগেনস্টে আমাদের যে বীরেন্দ্র, সে কিন্তু মানে ও তো বাঁচতেই চাইবে, হাইকোর্টে অ্যাপিল করে, হাইকোর্টেও একই রায় দেওয়া হয়। তারপরে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টেও একই রায় দেওয়া হয়। এটা ছিল 1954 সালের ঘটনা। কেস এইভাবে আলিপুর এজলাস থেকে হাইকোর্টে, তারপরে সুপ্রিম কোর্ট যেতে যেতে 2 বছর লেগে যায় এবং 1956 সালের জানুয়ারি মাসেই 28শে জানুয়ারি এই বীরেন্দ্র ফাঁসি হয়। এই ঘটনাটা তখনকার দিনে কলকাতা, কেন কলকাতা বলে নয়, তখন কোনো জায়গাতেই এইরকম মানে এটা একদম কি বলবো, অভূতপূর্ব ঘটনা। এরকম ঘটনা ঘটতো না, কেউ দেখেও নি, কেউ শোনেও নি, এরকম ঘটনা কেউ ভাবতেই পারতো না সেই সময় ঘটনা। আমি বললাম না প্রথমেই যে এই যে দিন খারাপ, সময় খারাপ, মানসিকতা খারাপ, তা নয়, হয়তো কোনো সময় সেটা বেড়েছে, কোনো সময় কমেছে, কিন্তু সে জিনিসগুলো কিন্তু ছিল আগেও, এবং সেটা এর জলজান্ত প্রমাণ। কেমন লাগলো আমার লাইভ অবশ্যই জানিও। তোমাদের আজকে ঠিক লাইভে কাউকে ভালোভাবে পেলাম না, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর আমি হয়তো নেক্সট সপ্তাহে একটু তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য শুভরাত্রি। ও একটা জিনিস শুভরাত্রি বলার আগে, আজকে আমার লাইভে আমার সঙ্গে ছিল আমাদের চাঁদনি। একবার চাঁদনিকে দেখিয়ে দিই, কারণ এটা একটা স্মৃতি। এই যে চাঁদনি, এই যে চাঁদনি, এই যে আমার চাঁদনি মা, দেখেছ? শুভরাত্রি। তো যেটা বলছিলাম, বিবেকানন্দ একটা কুকুর ছিল বিবেকানন্দ, যার নাম ছিল বাঘা। সে বিবেকানন্দকে ভীষণ ভালোবাসত এবং বিবেকানন্দ যখন সাধনা করছেন বেলুড়ে, তখন ওনার ঘরের বাইরে পাপোশে শুয়ে থাকতেন এবং বিবেকানন্দর একজন শিষ্য ব্রহ্মচারী অভয়কে দিয়ে তিনি মাছের ছাঁট এবং দুধ আনাতেন, নিজে হাতে রান্না করে খাওয়াতেন ওই বাঘা বলে কুকুরটাকে, এবং বলতেন মঠের লোকেদের ওকে কেউ মাংস দিবি না, কারণ মাংস দিলে ওরা ভীষণ রকমের হিংস্র হয়ে যায়। তো মাংস দিতে না করতেন এবং ওনার ঘরের বাইরে পাপোশে সারা রাত শুয়ে থাকতো এবং ভীষণভাবে বিবেকানন্দকে ভালোবাসত। তো বিবেকানন্দ কোথাও গেলে বাঘার মাথা ঠিক থাকতো না, একে ওকে কামড়াতে যেত, ভীষণ চেঁচামেচি করতো, তাকে রাখা দায় হয়ে যেত। এইরকমই একটা ঘটনা ঘটলো এক সময়। বিবেকানন্দ একটা কাজে 3 মাসের জন্য বেলুড়ের বাইরে গেল। বাইরে যাওয়ার পর সেই বাঘার তো মাথা খারাপ, কারণ সে তার প্রভুকে দেখতে পাচ্ছে না এবং সে অন্য কাউকে প্রভু মানতে নারাজ। যার প্রভু বিবেকানন্দ, সে কি আর অন্য কাউকে প্রভু মানতে পারে? তাই বাঘার মাথা খারাপ হয়ে গেল। বাঘা যাকেই দেখে তাকে কামড়াতে যায়, ভীষণ ঘেউ ঘেউ করে। মঠের সবাই খুব বিরক্ত, কারণ বিবেকানন্দ ভীষণ ভালোবাসলো। সবাই যে বাঘাকে খুব ভালোবাসতো, বাঘাকে সবাই খুব ভালো চোখে দেখতো তাও নয়, অনেকে কুকুর বলে ঘৃণাও করত। সবার মন তো সমান নয়। তাই একদিন তাকে ধরে বেঁধে জল পার করে দক্ষিণেশ্বরে দিয়ে আসা হলো, জল পার করে, যেন এই দিকে আর আসতে না পারে। অপরাধ কি না, বাঘা একদিন ঠাকুরের ভোগে মুখ দিয়েছে, আর যায় কোথায়? একেই তো সবাই বাঘার উপরে ভীষণ অসন্তুষ্ট ছিল, তার মধ্যে ঠাকুরের ভোগে মুখ দিয়েছে, ঠাকুরের ভোগ বলে কথা, এত বড় অনিষ্ট, এত বড় পাপ করেছে, তাকে তো শাস্তি দিতে হবে। তাই তাকে ধরে বেঁধে তাকে জল পার করে নৌকা করে দক্ষিণেশ্বরে ছেড়ে দিয়ে আসা হল। বিবেকানন্দ নির্দিষ্ট সময়ের পর যখন ফিরলেন, এসে শুনলেন বাঘাকে তার কয়েকদিন আগেই ছেড়ে দিয়ে আসা হয়েছে। ওনার খুব খারাপ লাগলো, কিন্তু উনি কিচ্ছু বললেন না, কারণ উনি তো অন্তর্যামী, উনি তো জানেন যে বাঘা ওনাকে ছেড়ে কখনো দূরে থাকবে না, ওনাকে ছেড়ে বাঘা থাকতেই পারে না। বাঘাও তককে তককে থাকে বেলুড়ে ফিরে আসার জন্য। একদিন একটা ওই ফেরিঘাটে বসে থাকে, নৌকা আসছে,
বাঘা নৌকোতে চড়ে বসলো। নৌকোতে চড়ে বসেই বাঘা সবাইকে দাঁত দেখাতে শুরু করলো, মানে দাঁত খিচোতে শুরু করলো। যেই ওকে নামাতে যায়, মাঝি তো বাঘাকে নিয়ে কিছুতেই বেলুড়ের দিকে যাবে না, কারণ যাত্রীদের অসুবিধা হবে। যাত্রীরা সবাই কুকুর যে ভালোবাসে তা নয়, কুকুর যে সবাই ভালোবাসে, কুকুর যে সবাই। তো যখন বাঘা কিছুতেই নামবে না, তখন ওই যাত্রীরা বলতে শুরু করলো যে আচ্ছা, যখন কুকুরটা কিছু কারোর ক্ষতি করছে না, যখন কিছুই করছে না, তখন ওকে নিয়ে চলো। ওকে নামাতে গেলে তো ও কামড়াতে যাচ্ছে, তার আগে তো কামড়াতে যাচ্ছে না, ওকে নিয়েই বরঞ্চ চলো। ভটভটি সেই নৌকা করে ওই দক্ষিণেশ্বরের দিকে, দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের দিকে নৌকা রওনা হলো। যেই বেলুড়ে পৌঁছলো, বাঘা নৌকা থেকে নেমে গিয়ে বেলুড়ের মঠে লুকিয়ে থাকলো, কারণ বাঘা জানতো ভোরের আলো ফোটার আগেই বিবেকানন্দ স্নান ঘরে স্নান করতে আসেন। ও কিন্তু অপেক্ষা করতে লাগলো, না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে। ভোরের আলো ফুটতে না ফুটতে, ফোটার আগেই যখন বিবেকানন্দ স্নান করতে গেছে, বাঘা তখন পায়ের কাছে এসে আদর করে কি মিউ মিউ কান্না। বিবেকানন্দ মাথায় হাত দিয়ে বলেন, তোকে আমি এত করে বলেছি না বাঘা, তুই কাউকে কামড়াতে যাবি না। তুই আমি কোথাও না গেলে তোর মাথা খারাপ হয় কেন? আমাকে তো এদিক ওদিক যেতে হবে। আর ধুর পাগল, আমি কি চিরদিন থাকবো? তুই এরকম করিস কেন বাবা? বলে যখন বিবেকানন্দ মাথায় হাত বুলিয়ে বোলাচ্ছেন, তখন মঠের আরো সব সন্ন্যাসীরা, আরো সব ব্রহ্মচারীরা এসে জুটেছেন। বিবেকানন্দ কড়া নির্দেশ দিলেন তাদের দিকে তাকিয়ে যে বাঘাকে এখান থেকে যেন কোনো মতেই কেউ আর না সরায়। তখন বাঘার আনন্দ দেখে কি, বাঘা ভৌ ভৌ করে সবারই দিকে গর্ব করে তাকিয়ে ঝগড়া করতে লাগলো, মানে কেন তাড়িয়েছিলি? আর তাড়াবি? আর তো তাড়াতে পারবি না, এবার তো উপরওয়ালা নির্দেশ এসছে। এইভাবেই বাঘা বিবেকানন্দ ঘরের বাইরে শুয়ে থাকতো। কিন্তু বিবেকানন্দর অকাল প্রয়াণে বাঘা এতটাই ভেঙে পড়ে যে তাকে 3-4 দিন কেউ খাওয়াতে পারেনি। সে এতটাই অসুস্থ হয়ে পড়ে এবং সত্যি সত্যি তারপরে তার মন এতই ভেঙে যায় যে সে 1 বছরের মধ্যেই তার মৃত্যু হয়। যখন বাঘা বেঁচে ছিল, যখন বিবেকানন্দও বেঁচে ছিল, তখন বিবেকানন্দকে একজন শিষ্য ঠাট্টা করে বলেছিল, সেই শিষ্যর নাম হচ্ছে সদানন্দ, যে একটা কাজ করুন, আপনি বরঞ্চ বাঘাকে আপনার শিষ্য করে নিন, ওকে বরঞ্চ দীক্ষা দিয়ে দিন, ওর নাম হোক বাঘানন্দ। বিবেকানন্দ তার উত্তরে কি বলেছিলেন জানো? বলেছিলেন, বাঘাকে দীক্ষা দেব এমন ক্ষমতা কার? এমন ক্ষমতা কি আমার? যুধিষ্ঠিরকে কুকুরের বেশে ধর্ম স্বর্গে নিয়ে গেছিল, বাঘা হয়তো তাদের মতনই একজন। তাহলে বাঘা কার বেশে বা কার রূপে এসেছে আমি তো জানি না, তাই বাঘাকে দীক্ষা দেওয়ার ক্ষমতা আমার নেই। এত বড় কথা বিবেকানন্দ বলেছিলেন বাঘা সম্বন্ধে। কিন্তু বাঘা কিন্তু মারা যায়, বিবেকানন্দ মারা যায় 1 বছরের মধ্যে, কারণ ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, মন মরা হয়ে পড়ে থাকতো। ওদের মনের তো প্রভাব বিরাট ব্যাপার, মানুষের, প্রাণী সবারই। মন একটা ভীষণ বস্তু। বাঘা যখন মারা যায় তখন বাঘাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু সন্ধে না হতে হতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। ভাটার টানে বাঘার দেহটা আবার সেই বেলুড় মঠে এসে পড়ে। সবাই বুঝে যায় বাঘা আসলে বেলুড় ছাড়বে না, বাঘা আসলে তার প্রিয় গুরু, তার প্রভু বিবেকানন্দর কাছ ছাড়া হবে না। তাকে বিবেকানন্দ থেকে দূরে সরিয়ে রাখার ক্ষমতা কাউরির নেই। এবং তখন বিবেকানন্দকে যেখানে দাহ করা হয়েছিল তার অনতি দূরে, তার কাছে বাঘাকে সম্মানের সঙ্গে সমাধিস্থ করা হয়। আজও বাঘার সমাধি ওখানে গিয়ে দেখতে পাওয়া যায়। এই কথাটা, এই গল্পটা চোখে জল এনেছে, কখনো মনে অদ্ভুতভাবে ভক্তির উদয় হয়েছে, কখনো অদ্ভুতভাবে বিবেকানন্দ পশুদের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা এবং আমাদের প্রতি যে বার্তা, যে তাদের মধ্যেই প্রকৃত ভগবান থাকে, সেইটা আরো প্রকটিত হয়েছে। যাই হোক, আজকে লাইভে একটু ডিস্টারবেন্স হলো, সরি ফর দ্যাট। আমার লাইভ মানেই ডিস্টার্ব হয়, এটা অদ্ভুত ব্যাপার, হয়, কিছু করার নেই। চেষ্টা করি আমি তোমাদেরকে লাইভটা ভালোভাবে উপহার দেওয়ার, কিন্তু পারি না। এই যে দুটো ভাগে লাইভটা করলাম, এটাকে যেন অ্যাটাচ করে দিও যারা দেখছো। আজকের মতন এইটুকু, আবার পরের সপ্তাহে দেখা হবে। শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales.
Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.